হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা আমাদের যে চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি বিষয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যান এটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন পরীক্ষা আমাদের খুবই কোশ্চেন আসে, সেই বিষয় যেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে আমাদের বুঝতে হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যানটা কি? 5 ইয়ার প্ল্যান হলো, আমরা নাম শুনে বলছি, প্রতি 5 বছর অন্তর এটি কার্যকরী হয়, মানে 5 বছর পর পর এটি চেঞ্জ হয়। এর যে মেয়াদ থাকে 5 বছর। এবং এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটি আমরা জানি আমাদের এটি যুগ্ম তালিকায় রয়েছে। যুগ্ম তালিকা মানে কি? যেখানে রাজ্য এবং কেন্দ্র দুটি থাকবে। যুগ্ম তালিকা মানে কি? রাজ্য ও কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল সবগুলো কী হবে? যুক্ত থাকবে। ঠিক আছে, এবং এটি সংবিধান বহির্ভূত একটি বিষয়, এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, সংবিধান বহির্ভূত বিষয়। এটি সংবিধানে কোনো উল্লেখ নেই, সংবিধানের কোনো আর্টিকেল বা ধারাতে এটা এই পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে কোনো উল্লেখ নেই। ঠিক আছে, এবং এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনার সভাপতি, যিনি চেয়ারম্যান হন, তিনি হলেন কে? প্রধানমন্ত্রী। অর্থাৎ যখন যিনি প্রধানমন্ত্রী থাকবেন আমাদের ভারতবর্ষের, তিনিই হবেন এই পঞ্চবার্ষিক পরিকল্পনার কি? চেয়ারম্যান। ঠিক আছে, সভাপতি। এবং এই পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা কোন দেশ থেকে নিয়েছি? রাশিয়া থেকে নিয়েছি। কোন দেশ থেকে? রাশিয়া থেকে। পরীক্ষা আমাদের অনেক পরীক্ষাতে এসছে কোশ্চেনটা, যে পঞ্চবার্ষিক পরিকল্পনা 5 ইয়ার প্ল্যান আমাদের সংবিধানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে, বা আমাদের দেশে এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটি কোন দেশ থেকে আমরা গৃহীত করেছি, কোন দেশ থেকে নিয়েছি। ঠিক আছে, এটি হবে আমাদের রাশিয়া থেকে। এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটি কত সালে গঠিত হয়? 1950 সালের 15ই মার্চ। 1950 সালের 15ই মার্চ এটি আমাদের গঠন করা হয়, পঞ্চবার্ষিক পরিকল্পনা বিষয়টি। কিন্তু এই 1950 15ই মার্চ পঞ্চবার্ষিক মানে গঠন করার আগে পূর্বে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন নেতানেত্রী এই বিষয়ে আলোচনা করেছেন, যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সর্বোদয় পরিকল্পনা, যেটা 1950 সালে জয়প্রকাশ নারায়ণ। এছাড়া পিপলস প্ল্যান, যেটা মানবেন্দ্রনাথ রায় 1944 সালে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আমাদের আলোচনা হয়েছে। এখান থেকে যে বিষয়গুলো আমাদের জানতে হবে, যে পঞ্চবার্ষিক পরিকল্পনার চেয়ারম্যান কে হন? চেয়ারম্যান হন আমাদের প্রধানমন্ত্রী। এখন চেয়ারম্যান কে হবেন? এখন যেহেতু পঞ্চবার্ষিক পরিকল্পনা নেই, এখন নীতি আয়োগ হয়েছে, সেক্ষেত্রে এখন চেয়ারম্যান কে? আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার চেয়ারম্যান কে ছিলেন? প্রথম কী হবে? প্রথম আমাদের প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু। তাহলে আমাদের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার চেয়ারম্যান কী হবে? জওহরলাল নেহরু। ঠিক আছে, এটা যুগ্ম তালিকায় আছে। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়া থেকে। খুব পরীক্ষাটা আসে। ঠিক আছে, এই বিষয়গুলো জানতে হবে। এবার দেখি পরবর্তী আমাদের যে টোটাল 12টি পঞ্চবার্ষিক পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। ঠিক আছে, সেই বিষয়গুলো থেকে আমাদের কোশ্চেন আছে, সেগুলো আমরা জানবো। দেখো, প্রথম যে প্রশ্নটা আমাদের এখান থেকে খুব ইম্পর্টেন্ট, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে হয়েছিল? এর কার্যকালের মেয়াদ কত ছিল? টাইম কত ছিল? দেখো, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, দেখো আমরা বললাম 1950 15ই মার্চ কি হলো? পঞ্চবার্ষিক পরিকল্পনা গঠন করা হলো। এই পরিকল্পনা কমিশনটা গঠন করা হলো। ঠিক আছে, কমিশনটা 1950 সালের 15ই মার্চ গঠন করা হলো। ঠিক তার পরের বছর 1951 থেকে 1956, অর্থাৎ 5 বছর, এই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1951 সালে মানে গ্রহণ করা হয়, নেওয়া হয়। 1956 সাল পর্যন্ত এটা চলেছিল, টোটাল 5 বছর। এবং এই যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা কোন মডেল ওপর, মানে কোন ব্যক্তির ওপর তিনি যে মডেল নির্ধারণ করে দিয়েছিলেন তার উপর নির্ভর হয়েছিল, সেটি হলো হ্যারল্ড ডোমার মডেল। হ্যারল্ড ডোমার মডেলের পরীক্ষায় খুব প্রশ্ন আসে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কোন মডেলের ওপর গৃহীত? কী হবে? আমাদের হবে হ্যারল্ড ডোমার মডেল। এবার আমরা একটু জেনে রাখি যে পঞ্চবার্ষিক পরিকল্পনা কি। এই পঞ্চবার্ষিক পরিকল্পনা হলো কেন্দ্রীয় সরকারের বা ভারত সরকারের, কি বলা যায়, যে কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণকারী একটা কমিশন। মানে কি? কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণ কি? যে সামাজিক, আর্থিক, ঠিক আছে, সমস্ত বিষয়, আমাদের সামাজিক আর্থিক, একটা মানুষের, একটা আমাদের নাগরিকের, দেশের সমস্ত বিষয়গুলো এই পঞ্চবার্ষিক পরিকল্পনার নীতিতে উল্লেখ করা থাকে। অর্থাৎ আগামী দিনে আমাদের 5 বছরে, আগামী দিনে আমাদের দেশের জিডিপি কেমন বৃদ্ধি হবে, কোন ক্ষেত্রে কতটা উন্নতি করতে হবে, কোনগুলো সমস্যা আছে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলোই আমাদের কী হয়? এই পরিকল্পনা কমিশনে এই যে এতে আমাদের লেখা থাকে, এই নীতিগুলো আমাদের নির্ধারণ করা থাকে, সেগুলো অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপগুলো, স্টেপগুলো নিয়ে থাকি। ঠিক আছে, তাহলে প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল 1951 থেকে 1956, এখানে আমাদের হ্যারল্ড ডোমার মডেল, মানে এই ব্যক্তির নাম অনুসারে মডেলটা হয়েছে। ঠিক আছে, হ্যারল্ড ডোমার মডেলের পরীক্ষা আসে। এবং এই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমি আগেই বললাম, সভাপতি কী হবে? প্রধানমন্ত্রী। তাহলে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তাহলে প্রথম প্রধানমন্ত্রী তিনি ছিলেন, তাহলে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সভাপতি হবেন পণ্ডিত জওহরলাল নেহরু। এবং এই যে প্রথমটাই আমাদের কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, খুব পরীক্ষা আসে, কৃষিকাজের ওপর। আমাদের দেশ তখন সবেমাত্র স্বাধীন হয়েছে, সেই সময় আমাদের মূল চাহিদা কী থাকবে, খাদ্যের। আর খাদ্যের চাহিদা মানে কি, আমাদের কৃষিকাজের উপর গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে আমাদের কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, খুব পরীক্ষায় আসে, কৃষিকাজের উপর আমাদের গুরুত্ব আরোপ করা হয়েছিল। ঠিক আছে, কৃষিকাজের উপর, ফার্মিংয়ের উপর। এবং এই পঞ্চবার্ষিক পরিকল্পনায় কয়েকটা গুরুত্বপূর্ণ বাঁধ নির্মাণ করা হয়েছিল যাতে কৃষিক্ষেত্রে সুবিধা হয়। সেই ক্ষেত্রে যেমন দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি যেটা বলে হয়, ঠিক আছে, এটা ডিভিসি, এটা আমরা জানি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তায় ডিভিসি, তাই তো, এটা মনে থাকবে, দামোদর নদের ওপর। এছাড়া গড়ে উঠেছিল কি, ভাকরা নাঙ্গাল, খুব আছে ভাকরা নাঙ্গাল, ঠিক আছে, ভাকরা নাঙ্গাল পাঞ্জাবে শতদ্রু নদীর ওপর, ঠিক আছে, এটি পাঞ্জাবে। ঠিক আছে, এই বিষয়গুলো আসে। এছাড়া আমাদের গড়ে উঠেছিল হীরাকুদ বাঁধ, হীরাকুদ দীর্ঘতম বাঁধ, তাই তো, হীরাকুদ বাঁধ, যেটা হীরাকুদ কোথায় আছে, উড়িষ্যার মহানদীর ওপর উড়িষ্যাতে। তাহলে এই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে আমাদের কৃষির ওপর গুরুত্ব ছিল, তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ড্যাম বা বাঁধ নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে, যার মধ্যে ভাকরা নাঙ্গাল শতদ্রুর ওপর পাঞ্জাব, হীরাকুদ বাঁধ মহানদীর ওপর উড়িষ্যা, এবং ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা, তাই তো, এই বিষয়গুলোর উপর আমাদের এই বাঁধগুলো নির্মাণ করা হয়েছিল। তাহলে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কী হবে, কৃষিকাজ, হ্যারল্ড ডোমার মডেল। ঠিক আছে, পরবর্তী দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ঠিক 1951 থেকে 1956 শেষ হওয়ার পর, 1951 থেকে 1956 শেষ হওয়ার পর দ্বিতীয়টা কী হয়েছিল, 56 থেকে 61, ঠিক 5 বছর। এটি কোন ব্যক্তির ওপর এই মডেলটা তৈরি করেছেন, মহলানবিশ, তার উপর নির্ভর করে এই মডেলটা গড়ে উঠেছিল, তাই না, এটা হচ্ছে মহলানবিশ মডেল, মনে থাকে জানো। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা 1956 থেকে 1961, কার উপর গুরুত্ব গড়েছিল, মহলানবিশ মডেল। এবং এই দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছিল যার উপর, সেটা হবে কি, ভারী শিল্প, হেভি ইন্ডাস্ট্রি। আমরা দেখো প্রথমটাই কৃষিকাজ আমাদের আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, এরপর আমাদের কি লিখতে, শিল্পর দিকে। দ্বিতীয় পঞ্চবার্ষিক কী হবে, শিল্প। ঠিক আছে, শিল্প, এই শিল্প বলতে ভারী শিল্প মানে লৌহ ইস্পাত শিল্প, ঠিক আছে, পেট্রোলিয়াম, যেগুলো থেকে আমাদের দেশের সমস্ত কিছু নির্ভর, ভারী শিল্প মানে আমরা বুঝি। দেখো দুর্গাপুর, এই সময় এই দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় কয়েকটা আমাদের কারখানা, কয়েকটি শিল্প কেন্দ্র গড়ে উঠেছিল, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভারী শিল্প গড়ে উঠেছিল, যেমন দুর্গাপুর আমরা জানি পশ্চিমবঙ্গে, তাই তো। এই দুর্গাপুর কোন দেশের সহায়তায় গড়ে উঠেছিল, এটি আছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গলে আছে, পশ্চিমবঙ্গে আমরা জানি পশ্চিম বর্ধমান। ঠিক আছে, এই দুর্গাপুরটা কোন দেশের সহায়তায় গড়ে উঠেছিল, ব্রিটেন বা ব্রিটিশ সহায়তায়। ঠিক আছে, ব্রিটেন সরকারের সহায়তায় আমার এই দুর্গাপুর যে শিল্প কেন্দ্রটি গড়ে উঠেছিল। এটা ভিলাই, এটাও পরীক্ষা আছে যে ভিলাই কোথায় অবস্থিত, ভিলাই ছত্তিশগড়, তাই তো। কোথায়, কার ওপর, রাশিয়া, এটা রাশিয়া দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল। ছত্তিশগড়ে রয়েছে ভিলাই, এটি রাশিয়া দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল। এটা পরীক্ষা আসে যে ভিলাই কোথায় অবস্থিত, ভিলাই লৌহ ইস্পাত কারখানাটি। এবং রৌরকেল্লা জার্মানির সহযোগিতায়। ঠিক আছে, এটি আছে উড়িষ্যাতে। ঠিক আছে, এটি কোথায়, উড়িষ্যাতে আছে। এটি কোন দেশে, জার্মানি, রাউরকেল্লা জার্মানি, মনে থাকবে। এছাড়া চিত্তরঞ্জন, পিরাম্বুর কোষ ফ্যাক্টরি যেটা, ঠিক আছে, এগুলো এই দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় গড়ে উঠেছিল। এবং এক্ষেত্রে একটু মনে রাখতে হবে, এই দুর্গাপুরকে কী বলা হয়, ভারতের রুট বলা হয়, খুব ইম্পর্টেন্ট। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়, পরীক্ষা আসে, দুর্গাপুরকে কী বলা হয়, ভারতের রুট বলা হয়। তাহলে দুর্গাপুর দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে গড়ে উঠেছিল, যেন পরীক্ষায় আমাদের মনে থাকে, পরীক্ষায় কিন্তু খুব আসার চান্স। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পরিকল্পনা কী হবে, ভারী শিল্প। প্রথমটাই কৃষি, তারপরে কী হলো, শিল্প। ঠিক আছে, পরবর্তী তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা হবে, তাহলে 1961 থেকে 1966, মনে থাকবে 1961 থেকে 66, পরপর হচ্ছে 51 থেকে 56, 56 থেকে 61, 61 থেকে 66, কোনো গ্যাপ নেই। এটি জন স্যান্ডি ও সুকুমার চক্রবর্তী নির্মাণ করেছিলেন। এবং এই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে যেটা আমাদের লক্ষ্য ছিল, মূল লক্ষ্য কী ছিল, স্বনির্ভর, মানে কি আমরা নিজের আত্মনির্ভর হয়ে উঠবো। এখন যেটা রয়েছে আত্মনির্ভর ভারত, ঠিক সেই সময় তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে আমাদের গড়ে উঠেছিল স্বনির্ভর, সেলফ রিলায়েন্ট। ঠিক আছে, এটা আমাদের পরীক্ষা আসে যে স্বনির্ভর, স্ব উৎপাদনশীলতা, এই বিষয়টা আমাদের দেশের সমস্ত সামগ্রী আমরা নিজেরা তৈরি করব। ঠিক আছে, আমার নিজেদের চাহিদা মেটানোর জন্য, এই বিষয়টা আমাদের পরীক্ষায় আসে যে স্বনির্ভর, এই বিষয়টা কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা গড়ে উঠেছিল, স্বনির্ভর, সেলফ রিলায়েন্ট, সেলফ জেনারেশন। ঠিক আছে, মানে নিজেরা আমাদের নিজেদের সমস্ত সামগ্রীকে উৎপাদন করব। ঠিক আছে, এই পর্যন্ত এটা মনে রাখতে হবে। এরপর এখান থেকে যেটা আসে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট,
বার্ষিক পরিকল্পনা। এরপর 1966 সালে শেষ হওয়ার পর 1966 থেকে 1969 কি হয়, এই সময় আর কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় না। এই সময় 3টি বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়, ঠিক আছে, বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়, ঠিক আছে, বার্ষিক পরিকল্পনা, এই 3টে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয় 1966 থেকে 1969। আগে কি ছিল, পঞ্চবার্ষিক পরিকল্পনা মানে 5 বছর পর পর, এখানে বার্ষিক মানে 1 বছর পর পর নীতি নির্ধারণ করার জন্য গ্রহণ করা হয়। এবং এই সময় এই যে 1962, 1961 থেকে 1966 এই সময় কি হয়েছিল, আমাদের ভারতবর্ষে খুবই খারাপ সময়। 1962 থেকে কি হয়েছিল, ভারত চীন, তাই তো, ভারত চীন, এই যে ভারত চীন যুদ্ধ, এই ভারত চীন যুদ্ধ হয়, ঠিক আছে, 1962। এরপর ভারত পাকিস্তান যুদ্ধ হয় 1965, ঠিক আছে, ভারত পাক যুদ্ধ। এই যুদ্ধের জন্য আমাদের কি হয়, সমস্ত ইকোনমিকটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, ঠিক আছে, মুদ্রাস্ফীতি দেখা যায়, দেশে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আসে, আর্থিক প্রবলেমগুলো দেখা দিতে থাকে, ঠিক আছে। এর জন্য সরকার কি করে, বার্ষিক পরিকল্পনা গ্রহণ করে, মানে 1 বছর পর পর, ঠিক আছে। কত সালে এটা পরীক্ষা আসে যে বার্ষিক পরিকল্পনা, 1966 থেকে 1969, বা এটাকে আবার বলা হয় পরিকল্পনার ছুটি বা প্ল্যান হলিডে, প্ল্যান হলিডে বলে থাকে, পরীক্ষায় আসে। প্ল্যান হলিডে কি, বা প্ল্যান হলিডে কবে গ্রহণ করা হয়, 1966 থেকে 1969, মানে পরিকল্পনার ছুটি, মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে আমরা বার্ষিক পরিকল্পনা আসি। এবং এই সময় মনে রাখতে হবে, এই যে বার্ষিক পরিকল্পনার কালেই আমাদের কি হয়েছিল, গ্রিন ইভলিউশন, সবুজ বিপ্লব। আমরা জানি সবুজ বিপ্লব কি, সবুজ বিপ্লব মানে হচ্ছে কৃষিক্ষেত্রে বিপ্লব, তাই তো। এই বার্ষিক পরিকল্পনার কালে আমাদের সবুজ বিপ্লব, এই যে যেটা গ্রিন রিভলিউশন, এটা কি হয়েছিল, আমাদের কার্যকরী হয়েছিল। এই সময় আমরা শুরু করেছিলাম সবুজ বিপ্লবটা। পরীক্ষায় যদি আসে সবুজ বিপ্লব কবে শুরু হয়েছিল, বার্ষিক পরিকল্পনা কালে। যদি বার্ষিক পরিকল্পনা পরীক্ষায় না থাকে, সেক্ষেত্রে আমরা নেবো চতুর্থ, 1966 থেকে 1969, যেটা আমাদের বার্ষিক ছিল তার ঠিক পরে। এই সময় আমাদের নেওয়া হয়েছিল এবং কার্যকরী হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা কালে, ঠিক আছে। এটা আমাদের যেন মনে থাকে, পরীক্ষা আসে। এবং এই সবুজ বিপ্লব, সবুজ বিপ্লবের জনককে, সবুজ বিপ্লবে আমাদের ভারতের জনক হচ্ছে ডক্টর কি, MS স্বামীনাথন, MS স্বামীনাথন। তাহলে পরীক্ষা যদি আসে যে সবুজ বিপ্লবের জনককে, ভারতের জনক হবে MS স্বামীনাথন। এবং সবুজ বিপ্লব বলতে আমরা কি বুঝি, সবুজ বিপ্লব বলতে বুঝি আমরা গম, ঠিক আছে, ধান, এই চাষের বৃদ্ধি, গম এইগুলো চাষের বৃদ্ধি। এবং এই সবুজ বিপ্লব মূলত পাঞ্জাব, উত্তরপ্রদেশ এগুলোতে আমাদের দেখা দিয়েছিল, হরিয়ানা, ঠিক আছে, এগুলোতে আমাদের সবুজ বিপ্লবটা কার্যকরী হয়েছিল। এবং এই সময় 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ হয়েছিল। পরীক্ষায় খুব আসে ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভারত 14টি ব্যাংক বা ব্যাংক জাতীয়করণ প্রথম কত সালে হয়েছিল, ঠিক আছে, 1969 সালে। মনে থাকবে 1969 সালে এই ব্যাংক জাতীয়করণ হয়েছিল। তাহলে কি আমাদের মনে রাখতে হবে, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কি ছিল, স্বনির্ভর, সেলফ রিলায়েন্ট, আত্মনির্ভর। এই সময় যে ভারত চীন যুদ্ধ হয়েছিল, তার ফলে সরকার আর্থিকভাবে কিছু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, সেজন্য বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়, অ্যানুয়াল পরিকল্পনা, ঠিক আছে, অ্যানুয়াল প্ল্যানিং। এবং এই সময় এই 1966 থেকে 1969 কি বলা হয়, প্ল্যান হলিডে, পঞ্চবার্ষিক পরিকল্পনার ছুটি বলা হয়, ঠিক আছে। এবং এই সময় সবুজ বিপ্লব, গ্রিন রিভলিউশনটা কি হয়, আমাদের গ্রহণ করা হয়, ঠিক আছে। এবং এই সবুজ বিপ্লবের জনক কে ছিলেন MS স্বামীনাথন। এই সবুজ বিপ্লব বলতে আমরা কি বুঝি, ধান ও গম চাষের বৃদ্ধি, এটি প্রধানত পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে হয়েছিল, ঠিক আছে। এবং এই সময় 1969 সালে 14টি ব্যাংক কি হয়েছিল, জাতীয়করণ হয়েছিল, ঠিক আছে। পরবর্তী দেখো, এরপর কি আছে, চতুর্থ পঞ্চবার্ষিক, আমাদের তৃতীয় হয়ে গেছে, বার্ষিক হয়ে গেল, এবার হচ্ছে চতুর্থ কবে, 1969 থেকে 1974, 1969 থেকে 1974 চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা। এক্ষেত্রে মূলত যে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের মূল যে লক্ষ্য ছিল স্থায়ী উন্নয়ন, সামাজিক ন্যায়, ঠিক আছে, এগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। আমরা প্রথম দেখলাম কৃষি, শিল্প, তারপর আত্মনির্ভর, তারপর কি হলো আমাদের সবুজ বিপ্লব, এরপর হচ্ছে স্থায়ী উন্নয়ন, সামাজিক ন্যায়। স্থায়ী উন্নয়ন, সামাজিক ন্যায় মানে আমাদের কি, সামাজিকভাবে একটা ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হবে, স্থায়ী একটা সুস্থায়ী আমাদের উন্নতি করতে হবে দেশের। এবং এই সময় শ্বেত বিপ্লব বা সবুজ বিপ্লব, এই শ্বেত বিপ্লব বা কি হোয়াইট রিভলিউশন, অপারেশন ফ্লাড যেটা বলা হয় হোয়াইট রিভলিউশন, এই হোয়াইট রিভলিউশন বা শ্বেত বিপ্লব, যেটা আমরা কি বলি, যেটা আমাদের মূলত কার সাথে সম্পর্কিত, মিল্ক বা দুধ উৎপাদনের সঙ্গে আমাদের সম্পর্কিত। তাহলে পরীক্ষায় আমাদের আসে শ্বেত বিপ্লব কবে গ্রহণ করা হয়েছিল, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। এই যে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে শ্বেত বিপ্লব, অপারেশন ফ্লাড বা হোয়াইট রিভলিউশন, এটি কিসের সঙ্গে সম্পর্কিত, এটি হচ্ছে দুধ উৎপাদন, মিল্ক প্রোডাকশন, ঠিক আছে। এবং এটার যে জনক কাকে বলা হয়, এই শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়ানকে। পরীক্ষা আমাদের আসে শ্বেত বিপ্লবের জনককে ভার্গিস কুরিয়ান।
শ্বেত বিপ্লবের জনককে ভার্গেস কুরিয়ান, ঠিক আছে। এবং শ্বেত বিপ্লব বা আমাদের অপারেশন ফ্লাড শুরু হয়েছিল কত 1969 থেকে 1974 চতুর্থ পঞ্চবার্ষিক, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1974 থেকে 1978, খুব ইম্পর্টেন্ট। এটা কোন মডেল? ডিডি ধর মডেল, ঠিক আছে। ডিডি ধর মডেল, এটা মনে রাখতে হবে, ডিডি ধর মডেল। এবার দেখো, এইটা খুব পরীক্ষা আমাদের আসে, এখান থেকে কোশ্চেন যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে আমাদের মূল লক্ষ্য কী ছিল? মূল লক্ষ্য ছিল যে দারিদ্র দূরীকরণ। এটা খুব পরীক্ষা আসে যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে আমাদের মূল লক্ষ্য কী ছিল? দারিদ্র দূরীকরণ। দারিদ্র দূরীকরণ মানে কি? পোভার্টি, আমাদের যে দারিদ্রতা আছে, এটা আমাদের গরিবিটা আছে, সেটা আমাদের দূর করতে হবে আমরা, যাতে সামাজিক দিক থেকে আর্থিক দিক থেকে একটু সচ্ছল হয়ে পড়ে, সেটা গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। দেখো, এই পরিকল্পনাটা যে গরিবি হটাও স্লোগান, এটা খুব ইম্পর্টেন্ট। 1971 গরিবি হটাও স্লোগান, এটা 1971 প্রথম দিয়েছিলেন, ঠিক আছে, গরিবি হটাও স্লোগানটা। এবং এই গরিবি হটাও স্লোগান প্রথম ইন্দিরা গান্ধী 1971 সালে তিনি তোলেন, ঠিক আছে। এটা পরীক্ষা আসে যে প্রথম গরিবি হটাও মানে দারিদ্র দূরীকরণ করো, এই ব্যাপারটা প্রথম কে তুলেছিলেন? ইন্দিরা গান্ধী, তাই তো। আমাদের তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এবং 1971 সালে তিনি এটা বলেছিলেন। এছাড়া তিনি এই পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে এই বিষয়টা আরও জোরদার হয়ে ওঠে, এটা কার্যকরী হয়, যে গরিব হটাও ব্যাপারটা, দারিদ্র দূরীকরণ ব্যাপারটা কার্যকরী হয়। এবং এই সময় তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। কী নিয়েছিলেন তিনি? যে কাজের বদলে খাদ্য। আমরা জানি যে আমাদের গ্রামাঞ্চলে আগে 100 দিনের কাজ হতো, যেখানে কাজের মধ্যে মিনিমাম যাতে মানুষ কিছুটা আর্থ সাহায্য পায়, যার ফলে সে তার জীবন দৈনন্দিন যে খাদ্যটা নিতে পারে, এই ব্যাপারটা। এবং এই পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে বলা হয় জনগণের পরিকল্পনা, পিপুলস প্ল্যান বলা হয়, মানে জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য এই পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছিল। তাই পরীক্ষায় ইম্পর্টেন্ট কোশ্চেন, গরিবি হটাও কে তুলেছিলেন? ইন্দিরা গান্ধী। এবং কত সালে? 1971 সালে। দারিদ্র দূরীকরণ ব্যাপারটা কবে কার্যকরী হয়েছিল? কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায়? পঞ্চম। পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে। এরপর দেখো, 1978 থেকে 1980 আবার রোলিং প্ল্যান হয়। রোলিং প্ল্যান কি? আবার সেই 1 বছর পর পর দুটো পঞ্চবার্ষিক পরিকল্পনা, মানে দুটো বার্ষিক পরিকল্পনা হয়, ঠিক আছে, দ্বিতীয়বার। এরপর ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ষষ্ঠ কবে? 1980 থেকে 1985। দেখো, এই সালগুলো আমাদের মনে রাখতে হবে একটু। সালগুলো একবার দুবার দেখে একটা ছক করে নিলে পরে আমাদের মনে থাকবে, ঠিক আছে। প্রথমে 1951 থেকে 56 একটু মনে রাখো, এইভাবে দেখবা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 1951, 56, 61, 61, 66 থেকে 69 একটা চলে গেল। এরপর 69 থেকে 74, ঠিক আছে, 74 থেকে, ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে, এইভাবে আমাদের মনে রাখতে হবে, তাহলে একটু সুবিধা হবে। এখানে তিনটে, এটা বার্ষিক পরিকল্পনা, ঠিক আছে। এরপর 78 থেকে 80, এটা বার্ষিক পরিকল্পনা, ঠিক আছে। এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে, একটু ছক করে রাখতে হবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তাই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই বিষয়টা কি ছিল? ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা 1980 থেকে 1985, খুব ইম্পর্টেন্ট। এখানে যেটা গুরুত্ব দেওয়া হয়েছিল যে আঞ্চলিক সাম্যতা, অর্থাৎ আমাদের আমাদের যে দেশের বিভিন্ন অঞ্চল, কোনো জায়গায় পাহাড় পর্বত, বিভিন্ন আঞ্চলিক যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর দিক থেকে একটা সাম্যতা আনতে হবে, যাতে প্রত্যেকটি রাজ্য সমানভাবে সুবিধাগুলো পায়। এছাড়া প্রযুক্তির উন্নয়ন, অর্থাৎ আধুনিকরণ। আমাদের যে প্রযুক্তি রয়েছে, আমাদের যে টেকনিক্যালি যে গুরুত্বপূর্ণ আধুনিকরণ করতে হবে, যাতে আমাদের দেশ আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং এই সময় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, পরীক্ষাতে অনেকবার এসছে, নেবার্ড কি? নেবার্ড হলো একটি ব্যাংক। কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাংক? এটি কত সালে গঠিত হয়? 1982 সালে। খুব আসে, নেবার্ড কবে গঠিত হয়? 1982 সালে। এই নেবার্ডের ফুল ফর্মটা দেখে আমরা বুঝতে পারবো, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটি কি? কৃষি, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের কৃষিকাজ, আমাদের যে কৃষিক্ষেত্র ও গ্রামীণ, রুরাল মানে কি? গ্রামীণ, আমাদের এই গ্রামীণ উন্নয়ন ব্যাংক, ঠিক আছে। পরীক্ষা আসে নেবার্ড কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বা কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? নেবার্ড হলো আমাদের কৃষি, এগ্রিকালচার এবং কি গ্রামীণ উন্নয়ন, রুরাল ডেভেলপমেন্ট, এই বিষয়ের উপর যুক্ত। নেবার্ড কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1982 সালে। নেবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটি কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক, পরীক্ষা আমাদের আছে, ঠিক আছে। এরপর সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কি? সপ্তম 1985 থেকে 1990। এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে সেই সেলফ রিলায়েন্স, আমাদের আত্মনির্ভর, স্ব-উৎপাদনশীলতা, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা। এছাড়া এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি? সানরাইজ ইন্ডাস্ট্রি,
এই সানরাইজ ইন্ডাস্ট্রি কি, সূর্যোদয় শিল্প কি, যেখানে অধিক কর্মসংস্থানের সুবিধা হবে, অনেক কর্মসংস্থান, অনেক ব্যক্তি, আমাদের দেশের অনেক মানুষ কী হবে, কাজের সুবিধা পাবে, সেই বিষয়টাই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় গ্রহণ করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে সানরাইজ ইন্ডাস্ট্রি কি, যেখানে অধিক কর্মসংস্থান হবে, যেখানে, ঠিক আছে, এই বিষয়টা আমাদের কোথায় উল্লেখ ছিল, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। ঠিক আছে, সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে আমরা মূলত পেট্রোকেমিক্যাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিকে বলে থাকি, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, মানে এখান থেকে অনুসারে অনেক শিল্পের বিকাশ হয়, অনেক কর্মসংস্থান সুবিধা হয়। এবং এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেবি। সেবি কত সালে, 1988 সালে। সেবির পুরো নাম কি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটাও আমাদের পরীক্ষাতে আসে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, 1988 সালে সেবি গঠন করা হয়েছিল। ঠিক আছে, এরপর অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, অষ্টম 8 নম্বর। তাহলে আমাদের সপ্তম হলো 85 থেকে 90, অষ্টম কত হবে, 92 থেকে, ঠিক তার পরের বছর 92 থেকে 97। এর মধ্যে দুটো ছুটি গেছে, ঠিক আছে, এখানে এই যে 1990 থেকে 92 এখানে আমাদের ছুটি গেছে, 1990 থেকে 1992 এখানে আমাদের পরিকল্পনা ছুটি। ঠিক আছে, আবার এই 92 থেকে 97 সালে কি হয়, আবার আমাদের কি করা হয়, পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়, অষ্টম। তাহলে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা 92 থেকে 97। এই সময় যেটি খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে, অনেক পরীক্ষাতে এসছে, যে নয়া শিল্পনীতি, নিউ ইন্ডাস্ট্রি পলিসি, নয়া শিল্পনীতি কবে গ্রহণ করা হয়েছিল, 1991 সালে। এবং এই সময় আমাদের যে প্রধানমন্ত্রী কে ছিলেন আমরা সবাই জানি, খুব গুরুত্বপূর্ণ, যিনি এবার 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, পিভি নরসিংহ রাও। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমাদের কোশ্চেনটা আসে যে উদারীকরণ, যে শিল্পক্ষেত্রে আমাদের কি হয়েছে, উদারীকরণ ব্যাপারটা, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের 1991 সালে যে নয়া শিল্পনীতি হয় সেখানে আমাদের গ্রহণ করা হয়। যে কি গ্রহণ করা হয়, বলা হয় যে শিল্পক্ষেত্রে আধুনিকরণ করতে হবে। প্রাইভেটাইজেশন করার কারণ কি, প্রাইভেটাইজেশন করলে পরে আমাদের বিভিন্ন শিল্পক্ষেত্রে অনেক কী হবে, উন্নতি হবে। উন্নতি বলতে কি, প্রত্যেকটা কোম্পানি নিজস্ব সুবিধাতে অনেক বেশি ইনভেস্ট করবে, আধুনিকরণ করবে, ফলে দেশের সার্বিক বিকাশ ঘটবে। তাই নয়া শিল্পনীতি 1991 সালে গ্রহণ করা হয়। এবং এই উদারীকরণ, এলপিজি মডেল, যেটা এই এলপিজি মডেলকে পিভি নরসিংহ রাও, খুব পরীক্ষা আছে, পিভি নরসিংহ রাও, তিনি প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন, তিনি এটি চালু করেছেন। এবং তিনি 2024 সালে কি হয়, ভারতরত্ন পান, এটাও পরীক্ষাতে আসতে পারে, ভারতরত্ন পুরস্কার পান। ভারতরত্ন যে সম্মান আমাদের ভারতের সর্বোচ্চ কি হয়, অসামরিক সম্মান, এই ভারতরত্ন পান পিভি নরসিংহ রাও। তিনি চালু করেছেন এলপিজি মডেল, মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, আধুনিকরণ, তোমার প্রাইভেটাইজেশন মানে কি, বেসরকারীকরণ, এই বিষয়টা চালু হয়েছিল। এছাড়া 1995 সালে মিড ডে মিল, যেটা আমাদের বিভিন্ন স্কুলে কি করা হয়, যে মধ্যাহ্নকালীন এক খাবার ব্যবস্থা করা হয়। ঠিক আছে, এই বিষয়টা 1995 সালে মিড ডে মিল, এই বিষয়টা চালু হয়েছিল। ঠিক আছে, এরপর কি রয়েছে, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা কি, পঞ্চায়েত রাজ আমরা সবাই জানি, প্রথম পঞ্চায়েত রাজ কোথায় চালু হয়েছিল, রাজস্থানে, তাই তো, রাজস্থানে চালু হয়েছিল, তাই তো, প্রথম পঞ্চায়েত রাজ। এই পঞ্চায়েত রাজ বিষয়টা, নারী শিক্ষা, সবার জন্য শিক্ষা, যেটা সর্বশিক্ষা বলে থাকে আমাদের, সর্বশিক্ষা মিশন, তাই তো, এই সর্বশিক্ষা মিশন 2002 সালে, কত সালে, 2002 সালে সর্বশিক্ষা মিশন আমাদের চালু হয়। এটি কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা। খুব পরীক্ষা আসে যে সবার জন্য শিক্ষা বা সর্বশিক্ষা 2002 সালে চালু হয়, এটা কোথায়, এটা নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, খুব পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপর আমাদের কি রয়েছে, দশম পঞ্চবার্ষিক। ঠিক আছে, 2002 থেকে 2007। এখানে কি বিষয়টা গুরুত্ব দেয়, শিক্ষাক্ষেত্রে লিঙ্গভেদ, অর্থাৎ ছেলে মেয়ে, ঠিক আছে, এই বিষয়টা আমাদের, নারী পুরুষ এই ব্যাপারটা, এটা আমাদের কি করতে হবে, বন্ধ করতে হবে। খুব ইম্পর্টেন্ট, যে শিক্ষাক্ষেত্রে যে লিঙ্গভেদ আছে আমাদের, এই বিষয়টা আমাদের বন্ধ করতে হবে। এটা দশম পঞ্চবার্ষিক পরিকল্পনায় গ্রহণ করা হয়েছিল। এরপর একাদশ কালে আমাদের কি হয়েছিল, একাদশ কাল 2007 থেকে 2007 থেকে 2012, একাদশতম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এখানে কি ছিল, শিক্ষার হার 80% করা। আমাদের বর্তমানে শিক্ষার হার কত ভারতে, 74.04%, তাই তো। সবচেয়ে বেশি কোথায়, কেরলে, কত, 93%, তার একটু বেশি। সবচেয়ে কম কত, বিহারে, কত, এটা কেরলে সবচেয়ে বেশি, এবং সবচেয়ে কম কোথায়, বিহারে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, সবচেয়ে কম, এটা হচ্ছে সবচেয়ে কম, সবচেয়ে বেশি। এবং ভারতে কত, এটা 2011 সালের সেন্সাস অনুসারে কত, 74.04%। ঠিক আছে,
তাহলে শিক্ষার হার 2007 থেকে 2012 সালের মধ্যে আমাদের কত পার্সেন্ট করার উল্লেখ ছিল, যে আমরা শিক্ষার হার 80%, অর্থাৎ 80% আমরা শিক্ষার হার করবো। ঠিক আছে, আমাদের অর্জিত হয়েছিল তার থেকে একটু কম। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে এক্ষেত্রে জিডিপি অর্জিত হয়েছিল কত, 8%। একাদশকালীন যে পঞ্চবার্ষিক পরিকল্পনা করে আমাদের জিডিপি, এই জিডিপির কত পার্সেন্ট অর্জিত হয়েছিল, আমাদের জিডিপি হয়েছিল 8%। এরপর দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা, আমাদের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ, কারণ এরপর আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়নি। 2012 থেকে 2017, খুব ইম্পর্টেন্ট, আমাদের লাস্ট যে শেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা 2012 থেকে 2017, এখানে কি বিষয় গুরুত্ব দেওয়া হয়েছিল, এখানে গুরুত্ব দেওয়া হয়েছিল আমাদের কি, গ্রোথ ফাস্টার, অর্থাৎ আরও দ্রুত উন্নয়ন, ইনক্লুসিভ, অর্থাৎ আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো, দেশের সমস্ত বিষয়গুলো, ঠিক আছে, এগুলো আমাদের গুরুত্ব দিতে হবে, ছোট ছোট বিষয়গুলো থেকে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সুস্থায়ী উন্নয়ন, সুস্থায়ী, অর্থাৎ আমাদের সুস্থায়ী উন্নয়ন মানে যেটা ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে আমাদের উন্নয়ন করতে হবে। এবং 50% গ্রাম নির্মল গ্রাম করা, মানে এক্ষেত্রে বিষয় যেটা আমরা বলি যে শৌচালয়, যেটা আমাদের বর্তমানে প্রত্যেকটা গ্রামাঞ্চলে যে শৌচালয় নির্মাণ করতে প্রত্যেকটা বাড়িতে, এই বিষয়টা যে নির্মল গ্রাম, ঠিক আছে, এই বিষয়টা আমাদের দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা। আর শিশু মৃত্যুর হার কমানো, যে আমাদের জন্মকালীন যে শিশু মৃত্যুর হারটা কমাতে হবে, এই বিষয়গুলোর উপর আমাদের উল্লেখ করা হয় দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা। এবং এই সময় আমরা কি জানি যে লাস্ট পঞ্চবার্ষিক পরিকল্পনা, এবং 2014 সালে আমাদের কি জানি, আমাদের 2014 সালে যে সরকার চেঞ্জ হয়, ভারতীয় জনতা দল কি হয়, ক্ষমতায় আসে, আমাদের প্রধানমন্ত্রী কে হন আমাদের প্রধানমন্ত্রী কে হন নরেন্দ্র মোদী, শ্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে। এবং ইনি প্রধানমন্ত্রী হওয়ার পর 2014 সালে এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটা চেঞ্জ হয়ে যায়, এটা তিনি পরিবর্তন করে দেন, কি নাম রাখেন, নীতি আয়োগ।